লঙ্কা সফরে অধিনায়কত্ব করবেন মুমিনুল হক। আকরাম খান বললেন, সাকিব ফিরলেও এই সিরিজে তিনি থাকছেন না অধিনায়ক। এটা বোর্ডের ডিসিশন, তারপরও আমাদের কাছে এই জিনিসটা এখন আমাদের মাথায় আসে নাই। আমরা তো মুমিনুলের উপরে আমাদের আস্থাটা আছে। নতুন শুরুর সূচনা বিকেএসপিতে করছেন সাকিব আল হাসান। কৃতি ছাত্রকে বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। বিকেএসপিকে সিলেক্ট করে সে ভালোই করেছে। সে তার পুরাতন ঘরে ফেরত এসেছে এবং আমরাও তাকে সেই মর্যাদা দিয়ে তার যে প্র্যাকটিস সেগুলো যাতে খুব ফ্রুটফুল হয় সেদিকে যথেষ্ট সজাগ দৃষ্টি রাখবো। এক্সপেরিমেন্টের কোনো সুযোগ নাই, প্রধান নির্বাচক জানালেন। লঙ্কা সফরে দলে ডাক পাবে কেবল পরীক্ষিত পারফর্মাররাই। তেমন কিছু চেঞ্জ হওয়ার কোনো চান্স নেই। তো সাদমানের রিপ্লেস হিসেবে আমরা সাইফ হাসানকে নিয়েছিলাম এবং সাদমান এখন সুস্থ হয়ে টিমে ফিরে এসছে। ইংলিশ প্রিমিয়ার লিগের আদলে ঘরোয়া লিগ আয়োজনের আশা, বাফুফে সহ সভাপতি সালাম মুর্শেদির তামাশা। যেভাবে আন্তর্জাতিকভাবে ইংলিশ প্রিমিয়ার লিগ বা অন্যান্য লিগগুলো হয়, সে আদলে যাতে আমরা অংশগ্রহণ করতে পারি। বার্সেলোনার সাথে সম্পর্কের সমাপ্তি, সম্ভাবনা প্রবল। ম্যান সিটিতে যোগ দিতে যাচ্ছেন লিওনেল মেসি। স্বাগত ৭১-এর খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। শ্রীলঙ্কা সফরের পুরো সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক থাকবেন মুমিনুল হক। দ্বিতীয় টেস্টে ফিরলে তার অধীনেই মাঠে নামবেন সাকিব আল হাসান, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। সাকিবকে টেস্ট অধিনায়কত্বে কবে ফেরানো হবে কিংবা আদৌ ফেরানো হবে কিনা এমন প্রশ্নে আকরাম জানিয়েছেন, যাই সিদ্ধান্ত হোক সাকিবের সাথে আলোচনা করেই হবে। দেব চৌধুরীর রিপোর্ট। সাকিব আল হাসান সবশেষ টেস্ট খেলেছেন গেল বছর সেপ্টেম্বরে আফগানিস্তানের সাথে। ওই ম্যাচের পরপরই হঠাৎ আসা দমকা ঝড় বৃষ্টিতে ভিজে চুপসে গেছে সাকিবের ক্রিকেট জীবন। 1 বছরের নিষেধাজ্ঞা। 44 not out from just 53 balls. He scored quickly. নিষেধের সেই 12 মাসও কাটলো বলে বুধবারই দেশে ফিরেছেন সাকিব আল হাসান। হয়তো শ্রীলঙ্কাতেই মাঠেও নামবেন। তবে একটা প্রশ্ন রয়ে গেছে, মাঠে ফেরা সাকিবের হাতে টেস্ট নেতৃত্ব কি ফিরিয়ে দেবে বিসিবি? A good knock, but unfortunately goes 44 for Shakib Al Hasan. এটা বোর্ডের ডিসিশন, তারপরও আমাদের কাছে এই জিনিসটা এখন আমাদের মাথায় আসে নাই। আমরা তো মুমিনুলের উপরে আমাদের আস্থাটা আছে। এখন মানে এই জিনিসটা সত্যি কথা বলতে কি আমরা চিন্তাই করিনি। মুমিনুলের টেস্ট নেতৃত্বের সময়টাও খুবই কম। ভবিষ্যৎ বিবেচনায় লাল বলের নতুন নেতাকে পর্যাপ্ত অধিনায়কত্ব করার সুযোগ দেয়াটাও শতভাগ যৌক্তিক। ক্রিকেট বোর্ডও মুমিনুলকে যথেষ্ট সময় দিতে চায়। সে তো কন্টিনিউ করছে এখন পর্যন্ত, আর যেহেতু ওকে তো আমরা একদম রিসেন্টলি দিয়েছি, বেশি দিন হয়নি। আমার মনে হয় যাকে এত বড় একটা দায়িত্ব দেওয়া হয় ওকে সময় দেওয়া তো খুবই দরকার। সো এটা নিয়ে তো কোনো আমরা কোনো চিন্তাভাবনা এখন পর্যন্ত করিনি। সো আমি চিন্তা করছি ও এসে আপনার কয়েকটা ম্যাচ খেলুক, তারপরে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। নেতৃত্বে ফেরানো হবে কি হবে না সেটা নিয়ে সাকিবের সাথে আলোচনা করবে বিসিবি। তবে শ্রীলঙ্কা সফর শেষেই ক্যাপ্টেন্সি ইস্যুতে আলোচনা তার আগে একবারও নয়। দেব চৌধুরী, ৭১। প্রত্যাবর্তনের প্রস্তুতি নিতে অবশেষে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। প্রায় 6 মাস পর মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা পা রেখেছেন দেশের অলরাউন্ডার। দুদিন পরই বিকেএসপিতে শুরু তার নিবিড় অনুশীলন। তার প্রক্রিয়া কি হবে, কি কি ব্যবস্থা থাকছে সেখানে, বিস্তারিত নাইয়ান বিন জসিমের রিপোর্টে। আমি মনে করি আমার আজকের এখানে আসার পেছনে সবথেকে বড় অবদান বিকেএসপির, যেখানে আমি খেয়ে বড় হয়েছি, প্রতিদিন প্র্যাকটিস করেছি, কোচদের কাছ থেকে শিখেছি, টিচারদের কাছ থেকে শিখেছি, আমার ডিসিপ্লিন শিখেছি। যেই আঁতুর ঘর থেকে বিশ্ব তারকা বনে যাওয়া, নতুনের শুরুতে সেই পুরনোকেই তার বেছে নেয়া। সাকিব রাতের আঁধারে সবার আড়ালে দেশে ফিরেছেন আলোর খোঁজে, পুরনো ঠিকানায় নিজেকে আরো একবার গড়ে নিতে। 5 সেপ্টেম্বর সাকিব বিকেএসপি পৌঁছাবেন, যেখানে ভিআইপি মধুমতি গেস্ট হাউস পুরোপুরি প্রস্তুত তার তারকা ছাত্রকে নতুন করে বরণ করতে। অনুশীলন শুরুর আগেই দীর্ঘ বিরতিতে ফিটনেস কি পর্যায়ে আছে তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে টেস্টের।
এরপর রানিং, যার জন্য বিকেএসপির অ্যাথলেটিক্স ট্র্যাক ব্যবহার করবেন সাকিব। সংশ্লিষ্ট কোচরা সেখানে তার সঙ্গেই থাকবেন। এছাড়াও বক্সিং, জিমন্যাস্টিক্স, সুইমিং এর কোচরাও তাকে পরামর্শ দিবেন। সব মিলে বিকেএসপিতে বিশ্ব সেরার জন্য ব্যস্ত শিডিউল সাজানো হয়েছে। 2 কিংবা 3 সেশনে দিনে 5-6 ঘন্টা কঠোর পরিশ্রম করবেন বাংলার ক্রিকেটের পোস্টার বয়। আমরা শুধুমাত্র তার ট্রেনিং সেশনটাকেই খেয়াল রাখছি না, পাশাপাশি তার যদি কোনো মনস্তাত্ত্বিকবিদের কোনো সহায়তা প্রয়োজন হয় সেদিকটাকেও আমরা খেয়াল রেখেছি। সেজন্য আমাদের স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টে যে স্পোর্টস সাইকোলজিস্ট আছেন তাকেও আমরা বলে রেখেছি এবং তিনিও তার সাথে কথা বলবেন। তার যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় সেক্ষেত্রেও তাকে সাপোর্ট দিবেন। সাকিবের সঙ্গে কাজ করবেন তার সাবেক গুরু নাজমুল আবেদিন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন। ব্যাট বলের অনুশীলন সারতে পারবেন ইনডোরে। মাঠ ব্যবহারের ব্যবস্থাও থাকছে। প্র্যাকটিসের জন্য যে জায়গাগুলো নির্ধারণ করা আছে সেখানে সে আলাদাভাবে প্র্যাকটিস করার সুযোগ পাবে। বিকেএসপির সব কিছুই তার কাছে পরিচিত এবং আমি আশা করছি যে সে তার এই 1 বছরের যে নিষেধাজ্ঞা বহাল ছিল সেটা কাটিয়ে ওঠার জন্য বিকেএসপিকে সিলেক্ট করে সে ভালোই করেছে। সে তার পুরাতন ঘরে ফেরত এসেছে এবং আমরাও তাকে সেই মর্যাদা দিয়ে তার যে প্র্যাকটিস সেশনটা যাতে খুব ফ্রুটফুল হয় সেদিকে যথেষ্ট সজাগ দৃষ্টি রাখবো। আপাতত বনানীতে নিজের বাসাতেই আছেন সাকিব। যুক্তরাষ্ট্র থেকে কোভিড নেগেটিভ হয়ে ফ্লাইট ধরেছিলেন। আরও একটা টেস্টের রেজাল্ট হাতে পেলেই বিকেএসপির পথে রওনা হতে পারবেন। নাহিয়ান বিন জসিম, 71। শ্রীলঙ্কা সফরের দল গড়ায় চমক বলতে কিছু থাকবে না। আগের পারফরমেন্টদেরই সুযোগ দিতে বদ্ধপরিকর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বুধবার ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খানের সাথে নির্বাচকদের বৈঠক শেষে নান্নু জানিয়েছেন, প্রধান কোচ দেশে ফিরলে ঘোষণা হবে টাইগারদের প্রাথমিক স্কোয়াড। শামসুল আরিফিনের রিপোর্ট। মিরপুরে নয়, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসে উপস্থিত হয়েছিলেন টাইগারদের 2 নির্বাচক। সাউথ আফ্রিকায় প্রধান কোচ আটকে পড়ায় আটকে আছে প্রাথমিক দল ঘোষণা। আকরাম খানের সাথে বৈঠক করে নিজেদের কাজ গুছিয়ে রেখেছেন নান্নু সুমন। কোচ ফিরলে ঘোষণা হবে দল। একটা জায়গায় এসে গাড়িতে 20 থেকে 22 জনের আমরা স্কোয়াড করছি এবং এটা 2-3 দিনের মধ্যে আমরা এটা অ্যানাউন্স করে দিব। আমরা অলমোস্ট ফাইনাল করে ফেলেছি। জাস্ট কোচের থেকে একটা কনফার্মেশন নিয়ে আমরা এটা ওর সাথে একটা আলোচনা করে বাকিটা আমরা জানিয়ে দিই। 7 তারিখে হওয়ার পসিবিলিটি বেশি, কারণ কোচ আসতে আসতে হয়তো 2 দিন পিছিয়ে যেহেতু আজকে আসার কথা ছিল, তো ফ্লাইটের জটিলতার জন্য আসতে পারিনি। তো সেই হিসাবে ওর জন্য একটু ওয়েট করবো, আসার পরে আমরা অ্যানাউন্স করে দেবো। পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় দল গড়ায় আলাদা কোনো চমক থাকছে না। পুরনোদের প্রতি আস্থা রেখেই দল রেডি করা আছে বলছেন প্রধান নির্বাচক। আমরা চাচ্ছি যে প্লেয়ারদের একটু সময় আমরা সবসময় দিয়ে এসেছি, অবশ্যই দিব, কারণ যার কাছে ট্যালেন্ট আছে একটু সময় যদি ওরা দেওয়া না হয় ট্যালেন্টটা দেখা কিন্তু মুশকিল হয়ে যায়। তারপরে প্লেয়ারদের উপরে যদি কনফিডেন্ট থাকে, প্লেয়াররাও যদি এটার উপরে যদি ট্রাস্ট থাকে, রেসপন্সিবিলিটি নিয়ে যদি খেলতে পারে সামনে, এটা দেশের জন্য ভালো হবে। তেমন কিছু চেঞ্জ হওয়ার কোনো চান্স নেই। তো সাদমানের রিপ্লেস হিসেবে আমরা সাইফ হাসানকে নিয়েছিলাম এবং সাদমান এখন সুস্থ হয়ে টিমে ফিরে এসছে। তো সেই হিসাবে প্রিমিয়ার স্কোয়াডে কিন্তু সাদমান এবং সাইফ হাসান দুজনেই থাকবে। সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি নিয়ে অফিসিয়াল কোনো বক্তব্য নেই নির্বাচকদের। 29 অক্টোবর নিষেধাজ্ঞা উঠে গেলেই বোর্ডের পরামর্শে সাকিব বিষয়ে সিদ্ধান্ত নেবার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক। শামসুল আরিফিন, 71। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসে ইংলিশ প্রিমিয়ার লিগের স্বাদ এমনটা আপনি ভাবতে না পারলেও ভাবতে পেরেছেন বাফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি। দেশের ফুটবলকে ইংলিশ প্রিমিয়ার লিগের আদলে আয়োজন করার আকাশ কুসুম স্বপ্ন দেখাচ্ছেন তিনি, কিন্তু কিভাবে সেটা করবেন জানতে চাইলে কোনো উত্তর ছিল না তার মুখে। এতেশাম সবুজের রিপোর্ট। আন্তর্জাতিকভাবে ইংলিশ প্রিমিয়ার লিগ বা অন্যান্য লিগগুলো হয়, সে আদলে যাতে আমরা অংশগ্রহণ করতে পারি। তার এই কথা যে কেবলই শুভঙ্করের ফাঁকি সবার মতো তিনিও জানেন, হয়তো মানেন, কিন্তু মানুষকে বোকা বানিয়ে নিজের আখের গোছাতে এমন মিথ্যে আশা দিতেও তারা একবার ভাবে না। হিসেব মিলিয়ে দেখা যাক বিশ্বের অন্যতম শীর্ষ লিগের সাথে বিপিএল এর পার্থক্যের ফারাক কতটা। ফিক্সচার বা সূচি লিগ শুরুর আগেই পুরো মৌসুমের সূচি প্রকাশ করে দেয় ইপিএল সহ ইউরোপিয়ান সব লিগগুলোই, যাতে করে ক্লাবগুলোর পরিকল্পনা সাজাতে সহজ হয়। কিন্তু অদ্ভুত এক নিয়ম বাংলাদেশ প্রিমিয়ার লিগে।
দিনের সূচি আসে দিনে, আর একদিনের সেই সূচিতেও বারবার পরিবর্তন। অনেক সময় ক্লাবগুলো মধ্যরাত পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় খেলা কখন তা জানতে। এমনও ঘটনা আছে, একটা ভেন্যুর উদ্দেশ্যে রওনা দিয়ে খেলা বাতিল জানতে পেরে ফিরে আসতে হয় মাঝপথ থেকে। এমন চিত্রগুলো মনে করিয়ে দেবার পর আশার ফানুস চুপসে গেছে। প্রথমে দেখানোর স্বপ্নটা সাথে সাথেই মরে গেছে। আমি ইউরোপিয়ান এক্সাম্পল দিয়েছি যে তাদের যখন লিগ চলে সেই অবস্থায় কিন্তু এফএ কাপ চলে, চ্যাম্পিয়নশিপ লিগ চলে এবং ওই ন্যাশনাল আবার ইউরো কাপও চলে। তারা যে পরে জাতীয় দলে খেলবে, কিন্তু তাদের লিগে কোনো ইন্টারাপশন হয় না। তাদের কিন্তু যেহেতু খেলোয়াড়ের সংখ্যা অনেক বেশি, সমমানের খেলোয়াড় থাকে, সেই কারণে তারা কিন্তু নিজেরাই ওই প্লেয়ার দিয়ে খেলে। একবার বলছেন ইউরোপিয়ান ফুটবলের আদলেই হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আবার বলছেন বাংলাদেশে এত ফুটবলার নেই। তাই প্রশ্ন, তার 12 বছরের দায়িত্বকালে কেন পর্যাপ্ত ফুটবলার তৈরি করতে পারেনি? এছাড়াও হাজারটা বড় পার্থক্য স্পষ্ট ইপিএল এর সাথে। এই যেমন হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা, ক্লাবগুলোর বয়সভিত্তিক দল গড়া, একাডেমি তৈরি করা, অনলাইন টিকিটিং ব্যবস্থা, মানসম্মত প্রতিযোগিতা, কিছুই মেলে না ইংলিশ প্রিমিয়ার লিগের সাথে। আর এমন মাঠ দেখার পর তো ফুটবল নয়, জেলেরাই হয়তো বেশি আগ্রহ দেখাবে মাছ চাষের জন্য। দুই লিগের মধ্যে পার্থক্য যখন চোখের সামনে, তখন উত্তর দেবার কোনো ভাষা ছিল না এক যুগের ক্ষমতায় থাকা সালাম মুর্শিদের। সব যদি আপনাকে একদিনে বলি, পরে আবার দেখাবেন কি? ইহতেশাম সবুজ, ৭১। লিওনেল মেসির দলবদল জটিলতার জট খুলছেই না। সংকট মেটানোর সহজ পথ খুঁজতে আর্জেন্টিনা থেকে বার্সেলোনায় পৌঁছেছেন মেসির বাবা হোর্হে মেসি। স্পেন সময় বুধবার বিকেল অথবা সন্ধ্যার দিকে বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্তামিউর সাথে বৈঠকে বসবেন তিনি। সকালে বার্সেলোনায় পৌঁছে সাংবাদিকদের জেরার মুখে হোর্হে জানিয়েছেন, এই পরিস্থিতিতে মেসির জন্য বার্সায় থেকে যাওয়াটা খুব কঠিন হবে। এ সময় মেসির পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়ে পরিষ্কার কিছু জানাননি তিনি। কেবল বলেছেন ম্যানচেস্টার সিটি হতে পারে ওর একটা ভালো অপশন। তবে সাফ জানিয়েছেন ম্যানচেস্টার কোচ আর মেসির সাবেক গুরু পেপ গার্দিওলার সাথে এখনো তার কোনো আলোচনা হয়নি। লিওনেল মেসি চলে যাচ্ছেন ম্যান সিটিতে নাকি থাকছেন বার্সেলোনাতে? বরাবরের মতো আজও ফুটবল বিশ্বের আলো কেড়েছে মেসির ট্রান্সফার গুঞ্জন। পেপ গার্দিওলার পরামর্শ, আরও এক মৌসুম বার্সেলোনাতেই থাকা উচিত এলএম10-এর। অন্যদিকে ম্যান সিটির ৭০০ মিলিয়ন ইউরোর প্যাকেজে নাকি মত দিয়েছেন মেসি। বার্সেলোনা আর মেসি সম্পর্ক শুধুই কি আবেগের জায়গা, নাকি এর পেছনে আছে কারি কারি টাকা? লিও লা লিগা ছেড়ে চলে গেলে শুধুই কি লিগের সেরা তারকার বিদায় হবে, নাকি বড় ধরনের অর্থনৈতিক মন্দাও আসবে? মেসির দলবদল কেনই বা স্পেন সরকারের মনোযোগের কারণ? মেসির দলবদলের অর্থনৈতিক হালচালের চিত্র জানব ইমরান হোসেনের রিপোর্টে। মেসিবিহীন বার্সেলোনা মানে কি? মেঘবিহীন এক আকাশ, অক্সিজেন ছাড়া নিঃশ্বাস, কবিতাহীন রবীন্দ্রনাথ, নাকি আবেগ ছাড়া প্রিয়তমার হাত? বার্সা মেসির সম্পর্কের এই ছেদকে যেন কোনো শব্দের উপমায় আবদ্ধ করা দেয়। কিন্তু প্রশ্ন, এই সম্পর্কটা কি কেবলই আবেগের, নাকি এর পেছনে আছে কারি টাকার হিসেব? এটা তো নিশ্চিত, ফুটবলে বার্সেলোনা যদি হয় ব্র্যান্ড, তবে সেই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর লিওনেল মেসি, যার ফেস ভ্যালু কেবল বার্সেলোনা কিংবা লা লিগার জন্য নয়, গোটা স্পেনের জন্যই হয়ে আছে বিগ ফ্যাক্টর। শুধুমাত্র মেসির নামেই দুনিয়ার নামি দামি সব স্পন্সর যুক্ত হয়েছে বার্সেলোনার সাথে। পৃথিবীর প্রতিটি কোণায় তৈরি বিশাল সমর্থক গোষ্ঠী। ফলে মেসি বার্সা ছেড়ে চলে যাওয়া মানেই স্পন্সরের অঙ্ক আর সমর্থকের সংখ্যায় ব্যাপক ধস। ইউরোপিয়ান ক্লাবগুলোর আয়ের অন্যতম বড় অংশ আসে তাদের জার্সি ও অন্যান্য সুভিনিয়র বিক্রি থেকে। আর গত এক যুগে বার্সেলোনার জার্সি বিক্রির ৮০% এসেছে মেসির নামে, যেখান থেকে বছরে কাতালানদের আয় প্রায় ২০০ মিলিয়ন ইউরো। কেবল বার্সা নয়, ক্ষতির কাঠগড়ায় দাঁড়াবে লা লিগাও। লিগের গ্লেমার হারানোর সাথে মোটা অঙ্কের টিভি শর্তেও ব্যাপক ধস আসবে, যাতে প্রায় ২ বিলিয়ন ইউরোর সম্প্রচার মার্কেট নষ্ট হবে। সময় সেরা দুই তারকা লিওনেল মেসি, রোনালদোর দ্বৈরথে টানা এক দশক ফুটবল বিশ্বে রাজত্ব করেছিল লা লিগা। স্পন্সর মানি, সম্প্রচার শর্ত থেকে উপার্জন করে নিয়েছিল কারি কারি টাকা। সেখান থেকে CR7-এর ইতালিতে পাড়ি দেওয়া বড় ধাক্কা হয়ে আসে স্প্যানিশ লিগের জন্য। লা লিগার জনপ্রিয়তা হ্রাসের সাথে সেই সময় ইতালিয়ান লিগের টিভি শর্তের দাম বেড়ে গিয়েছিল প্রায় ১.৫ গুণ।
এখন মেসি যদি সেই পথে হাঁটেন তবে এই ক্ষতি পুষিয়ে নেওয়াটা সহজ হবে না স্প্যানিশ লিগের জন্য, যেটা প্রায় 500 কোটি টাকারও বেশি। করোনা ভাইরাসে টালমাটাল স্পেন অর্থনীতিতে মেসির এই কর হারানো বড় অঙ্কের ক্ষতি দেশটির সরকারের জন্য। মেসি বার্সার দীর্ঘ 20 বছরের এই সম্পর্কের ইতি কোনো সরল রেখার উপর দাঁড়িয়ে নয়। ভালোবাসার টান যেমন এখানে বেশি, তেমনি হিসেবের খাতাটাও জটিল। এখন অপেক্ষা, এত সব কঠিন হিসেব শেষে সমাধানটা কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখা। ইমরান হুসাইন, 71। করোনা ছোবলে পিএসজি ব্রাজিলিয়ান তারকা নেইমার। আগেই নেইমারের দুই সতীর্থ ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারদেসের করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল ফরাসি সংবাদ মাধ্যমগুলো। এবার ফরাসি খেলাধুলা বিষয়ক দৈনিক লেকিপ জানিয়েছে পিএসজি তৃতীয় খেলোয়াড় হিসেবে নেইমার করোনায় আক্রান্ত হলেন। মৌসুম শুরুর আগে চাঙ্গা হতে সমুদ্র দর্শনে গিয়েছিলেন নেইমার, সেখান থেকে ফিরলেন করোনা সংক্রমিত হওয়ার দুঃসংবাদ নিয়ে। অবশ্য এখনও করোনা আক্রান্ত কোনো খেলোয়াড়ের নাম আনুষ্ঠানিকভাবে জানায়নি পিএসজি, তবে ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে পিএসজির 3 খেলোয়াড় করোনা পজিটিভ।